রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায় পাকিস্তান তাদের হাতে থাকা অ্যাটম বোমা পাঠাচ্ছে বাংলাদেশে। আর বাংলাদেশ যদি সেই অ্যাটম বোমা এপার বাংলায় অর্থাৎ কলকাতায় করে, তাহলে তো কলকাতার নাম নিশানা পুরোপুরি মুছে যাবে। এই সম্ভাবনার কথা ভাবলেই গা রীতিমতো শিউরে ওঠে। তবে শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগ এবং পরবর্তীকালে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু এই সম্ভাবনা প্রবল হয়েছে। বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভারতের মতো সামরিক দানবের মুখোমুখি হতে, নাকি নতুন আর একটা গাজায় পরিণত হবে, নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করলে নিজেই বিভক্ত হয়ে যাবে, আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার? পাকিস্তানের যে হাই কমিশন আছে তাদের সঙ্গেও কিন্তু বৈঠক চলছে এবং পাক ভিসা যারা সেক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। পাকিস্তানের বিষয়টা, যেহেতু পাকিস্তানের বিষয়টা নিয়ে অনেক সংবাদ হচ্ছে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হচ্ছে, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে ভারতের মাথা ব্যথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশের পাশে এবারে এসে দাঁড়ালো পাকিস্তান। ভারতের সঙ্গে সম্পর্কের যতই টানাপোড়েন বাড়ছে, যত সম্পর্কের অবনতি হচ্ছে, ততই যেন এগিয়ে আসছে এবং ততই যেন সুসম্পর্ক তৈরি হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্কের মাঝামাঝি পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশ ভারতের সম্পর্কে ফাটল ধরলেও পাকিস্তানের সঙ্গে সুদিন ফিরিয়ে আসছে বাংলাদেশের। কথায় কথায় ভারত হুমকি দিত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেবে, আলু দিবে না, চাল দিবে না, ইত্যাদি ইত্যাদি। এখন সেই হুমকি অন্তত দিতে পারবে না। পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে বাংলাদেশের যা যা প্রয়োজন সব কিছু উজাড় করে দিবে তারা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চাল, আলু, পেঁয়াজ যা লাগে রপ্তানি করবে এখন বাংলাদেশে পাকিস্তান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পাকিস্তানের তরফ থেকে কি বার্তা দেওয়া হলো আমরা সেটা দেখব এবং একই সাথে ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের তরফ থেকে কি বলা হয়েছে আমরা সেটা দেখব। পাকিস্তানের সঙ্গে ভারতের অনেক আগে থেকেই দ্বন্দ্ব আমরা সকলেই জানি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এর মাঝে বাংলাদেশের সাথে পাকিস্তানের সুসম্পর্ক তৈরি হওয়ায় তেলে বেগুনে চলেছে ভারত। চারদিকে যেন শুধু যুদ্ধ আর যুদ্ধ। এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন ভারত বাংলাদেশেও এসে পড়েছে। যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে, কারণ সাম্প্রতিক সময়ে ভারতের সবচাইতে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্লট পরিবর্তন। বাংলাদেশ আর কারো নিয়ন্ত্রণে নেই, আর এ কারণেই তারা বাংলাদেশকে পরোক্ষভাবে দখল করার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত। যদিও এগুলোকে রাজনৈতিক বক্তব্য বলেই উড়িয়ে দেওয়া যায়, কিন্তু আসলেই যদি ভারত এমনটা করার চিন্তা করে থাকে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভারতের মতো সামরিক দানবের মুখোমুখি হতে, নাকি নতুন আর একটা গাজায় পরিণত হবে, নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করলে নিজেই বিভক্ত হয়ে যাবে, আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার? আজ চলুন সেই বিশ্লেষণই করা যাক। ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় 13 লাখ, যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সৈন্যের অধিকারী দেশ। তবে ভারতের সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে। কাশ্মীর, মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলের 7টা রাজ্যের, যাদেরকে আমরা সেভেন সিস্টার হিসেবে জানি, সেখানকার বিদ্রোহীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনীর একটা বিশাল অংশ সেখানে নিয়োজিত আছে, আর তাদেরকে সেখানে থাকতেই হবে। তা না হলে সেভেন সিস্টার সহ আরো বেশ কিছু রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর অ্যাক্টিভ রিজার্ভ সবকিছু মিলিয়ে সংখ্যা প্রায় 7 লাখের কাছাকাছি, যাদের একটা বড় অংশ সবসময় ভারতকে আক্রমণ করার সুযোগ খুঁজতে মুখিয়ে থাকে। আর এতে করে ভারতীয় সেনাবাহিনীর অন্তত পক্ষে 8 লাখ সৈন্য প্রয়োজন পাকিস্তান এবং নিজেদের অভ্যন্তরীণ সব সংকট মোকাবেলা করতেই। এখানেই শেষ না, ভারতকে অবশ্যই চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য আরো 3 লক্ষ সেনাবাহিনী চীন ভারত সীমান্তে সবসময় মোতায়েন রাখতে হয়। কিন্তু অবশিষ্ট 2 লাখ সৈন্য নিয়ে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করতে চায়, তবে সেটা যেন ভারতের জন্য হবে নিজের পায়ে নিজের কুড়াল মারার মতো। কেন বলছি এই কথা? কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোন দেশকে দখল করতে গেলে সেই দেশের শক্তির চাইতে 3 গুণ সৈন্য থাকা প্রয়োজন। মজার ব্যাপার হলো, আপনি যুদ্ধ বিমান দিয়ে শত্রুর দেশকে শুধু ধ্বংসই করতে পারবেন, কিন্তু দখলে নিতে গেলে অবশ্যই আপনাকে সেখানে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী। আর তাই ভারতের 2 লাখ সৈন্য দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া সম্ভব না, কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যাও একেবারে কম না। আর তাই বলাই যায় এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর জন্য বাংলাদেশকে আক্রমণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে। তবে এখানে চীন পাকিস্তান নিজেদের স্বার্থে ভারতকে সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার সম্ভাবনা অনেক বেশি, যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। কিন্তু ভারতের সক্ষমতা
কিন্তু এখানেই শেষ না, কারণ তাদের আছে পৃথিবীর অন্যতম আধুনিক এবং বিশাল শক্তির বিমান বাহিনী। তবে মজার ব্যাপার হলো তাদের সেখানেও রয়েছে বেশ দুর্বলতা, কারণ তাদের পর্যাপ্ত যুদ্ধ বিমান আছে ঠিকই, কিন্তু লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা অতটাও নেই। কারণ ভারতীয় বিমান বাহিনীর কাছে মাত্র 10টা হেভিওয়েট পরিবহন বিমান এবং 30টা মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে। অথচ ভারতের মতো একটা বিশাল দেশে সৈন্য এবং রসদ মোতায়েন করতে এই কিছু ট্রান্সপোর্ট বিমান কোনোভাবেই যথেষ্ট হবে না। যেমন 2020 সালে চীনের সংঘর্ষের সময় ভারতের ট্রান্সপোর্ট ফ্লাইটের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল। বেশ কয়েক সপ্তাহ সময় লেগেছিল ভারতের সৈন্য এবং সরঞ্জাম মোতায়েন করতে। এর ফলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ভারতের বিমান বাহিনীর লজিস্টিক ফ্লাইট কোনো বড় ভূমিকা পালন করতে পারবে না। তবে ভারতীয় বিমান বাহিনীর কাছে প্রায় সব মিলিয়ে 500টা যুদ্ধ বিমান আছে এবং এতে কোনো সন্দেহ নেই এত সংখ্যক বিমান দিয়ে তারা অল্প কিছু সময়ের মধ্যেই বাংলাদেশকে ধূলিসাৎ করে দিতে পারে। কারণ বাংলাদেশের কাছে এমন কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই যা ভারতীয় ফাইটার জেটগুলোকে মোকাবেলা করতে পারবে। সেই সাথে নেই তেমন কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এখানেও ভারতের জন্য বিপদ রয়েছে, কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম না। হ্যাঁ, ভারতের কাছে আছে 270টা SU-30, এছাড়াও MiG-21 এবং জাগুয়ার ফাইটার জেট। কিন্তু মজার ব্যাপার হলো এগুলো বর্তমানের আধুনিক যুগে কিন্তু বেশ পুরনো মডেল। ভারতীয় বিমান বাহিনীর একমাত্র কার্যকরী অ্যাটাক মিশন বিমান হলো মিরাজ 2000 এবং ডাসাল্ট রাফায়েল যুদ্ধ বিমান, কিন্তু এদের সংখ্যাও প্রয়োজনের তুলনায় খুবই কম। তাছাড়াও ডাসাল্ট রাফায়েলের মতো যুদ্ধ বিমানগুলো কিন্তু বাংলাদেশে ব্যবহার করার মতো সুযোগ নেই, কারণ ভারতের কাছে মাত্র 36টা রাফায়েল ফাইটার জেট আছে এবং এগুলো মূলত চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করার জন্য প্রতিনিয়তই ভারতকে প্রস্তুত রাখতে হয়। তাই বলাই যায় ভারতীয় বিমান বাহিনীর জন্য বাংলাদেশে ব্যবহার করা যেতে পারে এমন যুদ্ধ বিমানের সংখ্যা খুব বেশি না। ভারতের বিমান বাহিনী একদিকে যুদ্ধ বিমানের সংকটে ভুগছে, অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে বিপুল সংখ্যক জেট এবং F-16 যুদ্ধ বিমান, যার সামনে ভারতীয় রাফায়েল যুদ্ধ বিমানও যথেষ্ট কার্যকরী হওয়ার সম্ভাবনা খুবই কম। এদিকে চীনের বিমান বাহিনীর তুলনায় ভারতের বিমান বাহিনীর সামরিক শক্তি অনেক পিছিয়ে, সুতরাং 40টা মিরাজ 2000 দিয়ে বাংলাদেশে আক্রমণ চালানো ভারতের জন্য অসম্ভব। ভারতের বিমান বাহিনী মাত্র কয়েকটা স্থানেই সাপোর্ট দিতে সক্ষম হবে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। তাছাড়া গ্রাউন্ড স্ট্রাইক মিশনে ম্যানপেড সিস্টেমের কারণে নিয়মিত যুদ্ধ বিমান ধ্বংস হবে, যার ফলে ভারতীয় বিমান বাহিনীর শক্তি ধীরে ধীরে কমে যাবে। আর এটাও মনে রাখতে হবে ধীরে ধীরে বাংলাদেশও পরিণত হবে যুদ্ধক্ষেত্রে, প্রাণ হারাতে থাকবে হাজার হাজার নিরীহ মানুষ। তবে এর মানে এই নয় যে বাংলাদেশের সামরিক শক্তি একদম পিছিয়ে আছে। এখানে বাংলাদেশও মিলিটারি শক্তির দিক থেকে যথেষ্ট শক্তিশালী একটা দেশ। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্রশস্ত্র ক্রয়ের দিকে মনোযোগী হচ্ছে। সেই সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়ার 3য় বৃহত্তম শক্তিশালী বাহিনী এবং এই বাহিনী দেশের যে কোনো বিপদের সময় নিজেদের সবকিছু দিয়ে লড়াই করতে প্রস্তুত। এমনকি এটা বললেও ভুল হবে না যে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতা ভারতীয় সেনাবাহিনীর চাইতে অনেক এগিয়ে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত পৃথিবীর 43টা দেশে প্রতিনিয়ত যুদ্ধ করার অভিজ্ঞতা লাভ করছে। বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে খুবই সীমিত। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় অর্ধশতাধিক দেশে সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে। এতে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর চাইতে অনেকটা বেশিই বলা যায়। তাছাড়া পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয়ের দিকেও ধাবিত হচ্ছে। বিশেষ করে বিভিন্ন আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ বিমান এবং অন্যান্য সমরাস্ত্র সংগ্রহ করছে, যা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরো মজবুত করবে। এমনকি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বেশ কিছু সংখ্যক বর্তমান পৃথিবীর সবচাইতে অত্যাধুনিক ড্রোন বায়রাক্তার TB2 কিনেছে। আরো কিছু সংখ্যক কেনার জন্য চুক্তিও করেছে, যার মাত্র 50টা দিয়েই ইউক্রেন হাজার হাজার রাশিয়ান যুদ্ধযান ধ্বংস করেছিল। সেই সাথে সমরাস্ত্রের উৎপাদন বাড়ানো এবং বাইরের দেশ থেকে আধুনিক অস্ত্র ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। 2030 সালের মধ্যে এই সমস্ত নতুন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে, যা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিবে। তাছাড়াও বাংলাদেশের সেনাবাহিনীর কৌশলগত শক্তি বৃদ্ধি করতে সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটা হলো অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক। সম্প্রতি বাংলাদেশ চীন থেকে 54টা অত্যাধুনিক উভচর ট্যাঙ্ক অর্ডার করেছে, যা পানিতে এবং মাটিতে দুই জায়গাতেই বেশ কার্যকরীভাবে চলতে পারে। এই ট্যাঙ্কগুলো এমনভাবে তৈরি যা তীব্র স্রোতেও অনায়াসেই চলতে পারে। এগুলো বিশেষ ধরনের হামলা চালানোর জন্য অত্যন্ত কার্যকরী, যা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি আরো মজবুত করবে। আর তাছাড়া চীন ভারতের কাছে এই ট্যাঙ্কগুলো বিক্রিও করবে না। তবে পরিশেষে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না, কারণ ভারত যদি বাংলাদেশের উপরে আক্রমণ করে তবে হয়তো তারা দখল করতে পারবে না, তবে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে বাংলাদেশ। প্রাণ হারাবে হাজার হাজার লাখ লাখ মানুষ। এমনকি ভারতের জন্যও রয়েছে অশনি সংকেত, কারণ বাংলাদেশের সাথে যুদ্ধে ব্যস্ত থাকলে চীন এবং পাকিস্তান অবশ্যই ভারতীয় মানচিত্রে আক্রমণ করতে দ্বিধাবোধ করবে না। আর সেভেন সিস্টার আলাদা হওয়ার জন্য তাদের নিরস্ত্র আন্দোলনকে হয়তো সশস্ত্র আন্দোলনে পরিণত করতে পারে। এমন ভয়াবহ কিছু হলে দুইটা দেশই ক্ষতিগ্রস্ত হবে। আর তাই প্রতিবেশী দুইটা দেশের জনগণের উচিত এমন কোনো উস্কানিমূলক কার্যক্রম না করা যাতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তে শত্রুতার সৃষ্টি হয়, কারণ এতে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে। পাকিস্তান তাদের হাতে থাকা অ্যাটম বোমা পাঠাচ্ছে বাংলাদেশে, আর বাংলাদেশ যদি সেই অ্যাটম বোমা এবার বাংলায় অর্থাৎ কলকাতায় নিক্ষেপ করে
তাহলে তো কলকাতার নাম নিশানা পুরোপুরি মুছে যাবে। এই সম্ভাবনার কথা ভাবলেই গা রীতিমতো শিউরে ওঠে। তবে শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগ এবং পরবর্তীকালে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু এই সম্ভাবনা প্রবল হয়েছে। একবার ভাবুন যে বাংলাদেশের স্বাধীনতায় ভারতের বড় অবদান ছিল। ভারতীয় সেনা পাশে না দাঁড়ালে ৭১-এর মুক্তিযুদ্ধে জয়ী হয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠন সম্ভবই হতো না। সেই ভারতবর্ষ এখন বাংলাদেশের কাছে শত্রু দেশ হয়ে উঠেছে, আর বন্ধু দেশ হয়ে উঠেছে ভারতের শত্রু দেশ পাকিস্তান। কিন্তু বাংলাদেশের তো পরমাণু গবেষণা কেন্দ্র নেই, আর নিজের পরমাণু অস্ত্র পাওয়া তো দূরস্থ। কিন্তু আমরা যে কারণে কলকাতায় বাংলাদেশের অ্যাটম বোমা নিক্ষেপের কথা বলছি তার যুক্তি শুনলে আপনারাও চমকে উঠবেন। সম্প্রতি পাকিস্তানের এক কট্টরপন্থী ধর্মগুরু পাকিস্তানের এক সভায় পড়শি বাংলাদেশকে অ্যাটম বোমা দিয়ে সাহায্য করার কথা বলেছেন। এমনকি তিনি বলেন, পাকিস্তানের পরমাণু বোমা তোমাদের, কেউ চোখ তুলে দেখলে উপড়ে নেওয়া হবে, হাত তুললে ভেঙে দেওয়া হবে। এছাড়াও বাংলাদেশিদের ভাই বলে সম্বোধন করে কট্টরপন্থী ধর্মগুরু আরো বলেছেন, আজ আমরা আমাদের বাঙালি ভাইদের জবাব দিচ্ছি, তাদের উদ্দেশ্যেই বলছি, এই পাকিস্তান তোমাদের, এই পাকিস্তানের যে অ্যাটম বোম আছে সেটাও তোমাদের, কারোর সাহস থাকলে চোখ উঠিয়ে দেখুক। এমনকি পাকিস্তানের মাটিতে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানও তোলা হয়েছে। কি বলছেন পাকিস্তানের ওই ধর্মগুরু, পাক ধর্মগুরুর বক্তব্য শোনাই। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। এটা স্বাভাবিক, কারণ বাংলাদেশে যেভাবে কট্টরপন্থী মৌলবাদী নেতারা হিন্দু বিরোধী বক্তৃতা দিচ্ছেন, আর যেভাবে পাকিস্তান ইউনূসের আমলে অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা বাংলাদেশের পাকিস্তান প্রতি বেড়েছে, সেটা কিন্তু বেশ উদ্বেগের ভারতের পক্ষে। এরই মধ্যে আবার আরো এক ধাপ এগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদুজ্জামান পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটা পরমাণু চুক্তির পক্ষে সওয়াল করেছেন। তার দাবি, পরমাণু শক্তিধর না হলে সঠিকভাবে শক্তিশালী হওয়া সম্ভব নয়। ইন্ডিয়ার বিরুদ্ধে লড়তে হলে পরমাণু শক্তিধর হওয়া জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি। এখানেই শেষ নয়, আগের সব শত্রুতা ভুলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতির পক্ষেও সওয়াল করেছেন তিনি বলেছেন, ইন্ডিয়া কখনোই চায় না পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হোক, কারণ তাহলে ইন্ডিয়ার স্বার্থ ক্ষুণ্ণ হবে। কি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আসুন তার বক্তব্য শোনাই। শহীদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বক্তব্য শুনুন। That we have to develop a nuclear treaty with our former adversary Pakistan. Without alliance and without technology, India cannot be deterred. India must get out of this 15 years of habitual belief that they can turn Bangladesh into just like, one of the seven sisters. In order to change the Indian habitual perception, our only answer, as I feel, is nuclearization. Vassalization can only be prevented by nuclearization. Now, I find it very difficult that most people seem to consider this unrealistic and expensive. Especially economists have a strong repulsion towards military security of higher level of technology. Economists like Dr. Khalilur Rahman, who is a very senior diplomat and has retired, he was talking about Janogoner Shakti. But this is vague. Janogoner Shakti must be supplemented by the power to deter. Nuclearization does not mean that we have to be a nuclear power. Nuclearization, I mean that we have to develop a nuclear treaty with our former adversary Pakistan. Pakistan is the most reliable, trustworthy security ally of Bangladesh. This is exactly what the Indians want us not to believe. This is exactly what Awami League wants us not to believe. But this is exactly what, Pakistanis, their herds burn out. They may not ask formally for forgiveness, but they don't want to see us become an Indian vassal. They will do anything, I can assure you, they will do anything to protect us from the Indians. That is why we must start formal talks with the Pakistani government. So, I think nuclearization and negotiations and a solid defense partnership with Pakistan is absolutely essential. Once you can install some, Ghauri short-range missiles in North Bengal and in our rail tracks, and you have the launchers, it will have a deterrent effect on India. The Indian attitude towards Bangladesh otherwise will be continuously one of threatening. Just the way their retired generals are doing right now. They talk about, taking away 30 kilometers from the Siliguri corridor from within Bangladesh.
They want to take away the northernmost part of Bangladesh, and they compare it with the Abkhazia model, the Russian model of annexing northeast Georgia and renaming it as part of Russia. They compared it with this Russian success in annexation of northeast Georgia, whereby the Georgians have lost the territory. Indian generals seriously believe that they can take parts of Bangladesh. This is the price you pay for a policy of what was called friendship to all, malice to none, rubbish, and that really has forced us into a reality of appeasement. And this is the type of appeasement we've got to get out. Number one, in order to stop the 15 years of Indian infiltration into our body politic, we have to completely rebuild our intelligence machinery. I couldn't believe when I heard that the ISI had never even bothered to get in touch with the Myanmar rebels, the Arakan army, last several years, so that we could redirect the Arakan army to retake the Rohingyas. You cannot indefinitely hope that Myanmar will become normal and then the Rohingyas can go back. The civil war in Myanmar will never end. It had never ended in the last 50 years. It will not end in the near future. It will go on and on. But within that situation, when the Arakan army has come to such a stage, we can force them to take back the Rohingyas. পাকিস্তানের যে হাই কমিশন আছে তাদের সঙ্গেও কিন্তু বৈঠক চলছে এবং পাক ভিসা যারা সেক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। পাকিস্তানের বিষয়টা নিয়ে অনেক সংবাদ হচ্ছে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হচ্ছে, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে ভারতের মাথা ব্যথা কোথায়? আমাদের তো কোনো হতেই পারে না, হতেই পারে। আমি তো বলছি পাকিস্তান যে রাজনীতিতে কেউ চিরশত্রু হয় না, চিরমিত্র হয় না। পাকিস্তানের যে হাই কমিশন আছে তাদের সঙ্গেও কিন্তু বৈঠক চলছে এবং পাক ভিসা যারা সেক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। আমি এটা বলছি না যে পাকিস্তানকে এটা গুনাহের কাজ নাকি? হ্যাঁ, আপনি সাথে যদি বৈঠক করা যায় তাহলে পাকিস্তানের হাই কমিশনের সাথে বৈঠক করা এটা কি অপরাধের কাজ? বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আপনি বললেন অ্যাডমিট করতে, ভারতে হচ্ছে। ভারতে যে পরিমাণ সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তার 1% কি আপনার মনে হয় বাংলাদেশে হচ্ছে? একদম হচ্ছে। একটা উদাহরণ আপনি আমাকে দিতে পারবেন যে বাংলাদেশে কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো? সরাসরি যেটা হচ্ছে বাড়িতে হামলা, মারধর, এলাকা ছাড়ার হুমকি, এটা একটা শুরু হয়েছে, যেটা আমি জানি না মোহাম্মদ ইউনূস উনি যথেষ্ট বিজ্ঞ মানুষ এবং তার জন্য তিনি কিন্তু নোবেল পেয়েছেন, বহু মানে প্রশংসিত তিনি। এবং কর্মস্থল থেকে হিন্দুদের উৎখাত যেটা হচ্ছে, যেটা প্রমাণ আমি বলেই দিলাম, আর মিথ্যে মামলায় হিন্দুদের ফাঁসানো, এরকম অনেকগুলো রয়েছে। এই জায়গাগুলো আমার মনে হয় সবচেয়ে আরো 2-3টে জিনিস, যেমন বাংলাদেশের নির্বাচন কমিশনের সচিব অশোক কুমার দেবনাথ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উত্তম কুমার দাস, জাতীয় নদী সুরক্ষা কমিশনের সদস্য সত্যেন্দ্র কুমার সরকার, বাংলাদেশের প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকারকে সরিয়ে দেওয়া হয়েছে। 252 জন পুলিশ কর্মীকে চাকরি থেকে সরানো হয়েছে এবং এর মধ্যে কিন্তু 91 জন হিন্দু, বাকিরা অন্যান্য সংখ্যালঘু কিছু। শুধু যে হিন্দুদেরকে সরানো হচ্ছে বিষয়টা কিন্তু এমনও নয়। আপনি যে লিস্টটা দিয়েছেন তার চাইতে বড় লম্বা হবে যারা মুসলিম তাদেরকে সরানো হয়েছে। একটাই কারণ যে তারা আওয়ামী লীগের সময় বিভিন্ন সুবিধাভোগী ছিলেন। তাহলে কেন এখানে শুধু রিলিজনের ধর্মের বিষয়টা টানা হচ্ছে? আমি এনামুল ভাই আমি এটাই বলছি, এখানে 91 জন বাদে বাকিরা কিন্তু এটাই শেষ। আমার এটা ছিল যে ওখানে বুদ্ধিস্ট কিছু থাকতে পারে, সেই তথ্য আমার নেই, কিন্তু আওয়ামী লীগ যারা করতেন তাদের সদস্যরা, আমি সেটাও মেনে নিলাম। কিন্তু সব জায়গায়, ইভেন বিভিন্ন হাসপাতালে দেখা যাচ্ছে বহু জায়গায় কিন্তু যারা দায়িত্ব সামলেছিলেন, এটা হয় যে কোনো সরকারের পরিবর্তন হয়, কিন্তু এতটা র্যাপিড পরিবর্তন মানে কতটা মানে আমার ক্ষেত্রে এটাও মানে ঘটনা যে হিন্দুরা কিন্তু শঙ্কিত বোধ এই কারণে করছে। আমি বারবার বলছি যে বাংলাদেশ আমাদের কেউ বিশ্বাস করুক না করুক, আমাদের দেশের সাথে ভাষা বলতে পারি যে আমরা যে ভাষায় কথা বলি বাংলা, উর্দু ভাষায় যারা কথা বলে তাদের কাছে তাদের মাতৃভাষা, কিন্তু আমাদের সঙ্গে সংস্কৃতি সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশ। একটু আগে প্রিন্সিপাল উনিও বলছিলেন ভালোভাবে যে আমাদের কিন্তু এই জায়গা থেকে আমাদের কিন্তু সরে আইলে হবে না। এবং যেটা হচ্ছে যে আমরা রিসেন্টলি এটাও শুনেছি, আমি সত্য ঘটনা কিনা জানি না, যে পাকিস্তানের যে হাই কমিশন আছে তাদের সঙ্গেও কিন্তু বৈঠক চলছে এবং পাক ভিসা যারা সেক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। আমি এটা বলছি না যে পাকিস্তানকে এটা গুনাহের কাজ নাকি? হ্যাঁ, আপনি সাথে যদি বৈঠক করা যায় তাহলে পাকিস্তানের হাই কমিশনের সাথে বৈঠক করা এটা কি অপরাধের কাজ? না, আপনার সময় আমি বলিনি। হ্যাঁ, আমি বলি, তারপর আপনি বলবেন। দাদা একটু, হ্যাঁ, পাকিস্তানের বিষয়টা নিয়ে অনেক সংবাদ হচ্ছে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হচ্ছে, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে ভারতের মাথা ব্যথা কোথায়?
একটা না, দেশের সাথে আমাদের একটা তো কোনো সম্পর্ক হতেই পারে। না, হতেই পারে। আমি তো বলছি পাকিস্তান যে রাজনীতিতে কেউ চিরশত্রু হয় না, চিরমিত্রও হয় না। রাজনীতি পরিবর্তনশীল। আমরা আফগানিস্তানকে দেখেছি বাফার স্টেট হিসেবে ভূমিকা পালন করেছে, কখনো ব্রিটেন, কখনো আমেরিকা বারবার রাশ টেনেছে, পরবর্তীকালে তালিবানি শাসন এখন আমরা দেখছি। আমি এটা বলতে চাইছি, আমি বলতে চাইছি কোথাও হিন্দু মুসলিম এই জায়গা থেকে সরে এসে কোথাও যেন এদেরকে সেই ভাবনাটা দেয়া, এটাও আমি শুনেছি এনামুল ভাই, এটাও আমি আমার খুব কষ্ট লেগেছে এটা শুনে, যে অনেকে বলে যে তাদের আত্মাটা পড়ে আছে ভারতবর্ষে। এই কথাও যখন অনেকে শুনছে তাদের মনেও তো কষ্ট হচ্ছে যে তাদের আত্মাটা পড়ে আছে। এরকম প্রচুর বাংলাদেশের মানুষের সাথে যারা বিভিন্ন অধ্যাপক রয়েছেন, আমি বলছি আমার হিন্দু ধর্মের মানুষ তারা নয়, তাদের সঙ্গে আমার প্রতিদিন কথা হয়। আমি বিভিন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, তাদের সঙ্গে দারুণ সম্পর্ক আমার। আমি একটা কথাই, ওনারাও একই কথা বলছেন যে আমরা হিন্দু মুসলিম কোনো প্লে কার্ড চাইছি না, আমরা চাইছি শান্তিপূর্ণ একটা সরকার হোক। শেখ হাসিনার কোনো পূর্ববর্তী শেখ হাসিনা এখন আমি ধরে নিলাম যে তিনি এখন অতীত, কিন্তু মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বে যারা উপদেষ্টা রয়েছেন তাদের কাছে আমাদের কিন্তু এটাও রয়েছে যে পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক সুন্দর হচ্ছে সেই সম্পর্কটাকে আরো সুন্দর করা যায়। যদি এখানে, আমি বলছি না যে আপনারা বলছেন ভারতবর্ষে সংখ্যালঘুদের প্রতি প্রচুর অত্যাচার, আমি মানছি, বিলকুশ বানু থেকে শুরু করে, আমি তো অ্যাডমিট করি এরকম প্রচুর আছে যেখানে সংখ্যালঘুদের প্রতি নির্মম অত্যাচার হচ্ছে, মানছি, অ্যাডমিট করছি। আপনারাও অ্যাডমিট করুন যেগুলো ঘটছে, এবং এগুলোকে বন্ধ করলেই কিন্তু আমি বলছি তো দ্বিপাক্ষিক সম্পর্ক ভারত বাংলাদেশের বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আপনি বললেন অ্যাডমিট করতে, ভারতে হচ্ছে। ভারতে যে পরিমাণ সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তার 1% কি আপনার মনে হয় বাংলাদেশে হচ্ছে? একদম হচ্ছে। আপনি একটা উদাহরণ আপনি আমাকে দিতে পারবেন যে বাংলাদেশে কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, কিন্তু ভারতে প্রতিদিন এমন হচ্ছে যে মসজিদের নিচে মন্দির পাওয়া যাচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। সম্প্রতি গত কয়েকদিন আগে 6 জনকে গুলি করে পুলিশ মেরে ফেলেছে তাদের মসজিদ ভাঙতে গিয়েছে বাধা দেওয়ার কারণে। এমন ঘটনা বাংলাদেশে কি একটা কোথাও আপনি দেখাতে পারবেন যে মন্দির ভেঙে মসজিদ হয়েছে? জাস্ট সিম্পল ওয়ান এক্সাম্পল, যে কোন একটা মন্দির ভেঙে মসজিদ হয়েছে। না, ঠিক এনামুল ভাই, আপনার কথা একদমই আমি ধরেই নিলাম। 30% পশ্চিমবঙ্গে আমাদের মুসলিম ভাইরা আমাদের সঙ্গে বাস করে। আমি এই কারণে বলছি যে আমাদের যে সম্প্রীতিটা, কিছুদিন আগে আমি একটা উদাহরণ দেব, এটা উদাহরণ দিতে হবে। রিসেন্টলি যেটা হয়েছে, কিছু জম্মু কাশ্মীর থেকে শল বিক্রেতা তারা হিমাচল প্রদেশে এসেছিলেন, এবং সেখানে তাদের সঙ্গে কিন্তু একজন হিন্দু মহিলা খুব বাজে ব্যবহার করেন। তিনি বলেন যে ইধার পে কোই মুসলিম আনা নেই হোগা, মানে মুসলিম কো ইধার পে আপ নেই আয়েঙ্গে মুসলিম। তো ওটা তখন ওই যিনি মুসলিম শলালা ছিলেন তিনি বলছেন যে আপ ক্যা বল রে, ইয়ে তো হাম তো ভারত কে আন্দর হি, আপ ऐसा কি বাত কিউ কর রে। তখন একটা মজা হয়েছে, তখন খুব ইন্টারেস্টিংলি অ্যান্সার দিয়েছে যে আমরা ইন্ডিয়ান। তাহলে পরবর্তীকালে তার যত কেসটা হয়েছে, কেসটা কিন্তু ফাইল করেছে একজন হিন্দু। সুতরাং এই সম্প্রীতির পরিবেশটা এখানে আছে, এই পরিবেশটা কিন্তু মোহাম্মদ ইউনূস যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছে, এবং আমি এটা মনে করি না যে এই আজকের একটা ঘটনা আমি বলি আপনাকে। ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদে একটি এলাকার মধ্যে একটা মুসলিম পরিবার, তারা সেই এলাকাটায়, পুরো এলাকাতে হিন্দুরা বসবাস করে, একটা মুসলিম পরিবার তারা বাড়ি কিনেছিলেন। হিন্দুরাও রাস্তায় নেমেছে সেই পরিবারটা যেন তাদের বাড়িতে উঠতে না পারে, বাধ্য হয়ে তারা সেই বাড়িটা বিক্রি করে দিয়েছেন, সেখানে উঠতে পারে নাই। তো এই সম্প্রীতি যেন বাংলাদেশে নাই। আপনি কোথাও দেখতে পারবেন না যে একটা মুসলিম অধ্যুষিত এলাকা সেখানে হিন্দুদেরকে থাকতে দেওয়া হচ্ছে না, কিন্তু ভারতে কিন্তু এটা হচ্ছে। এটা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতেও এসেছে যে ডক্টর যে দম্পতির কথা বলেছে তারা ডক্টর পরিবার, তাদেরকে সেখানে থাকতে দেওয়া হয়নি, আন্দোলন করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো এটা আসলে দুঃখজনক, যদি হয়ে থাকে এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু দুজন, আপনি জানেন বোধহয়, পার্লামেন্টের দুজন সদস্য তারা কিন্তু কন্ডেম করেছে যে বাংলাদেশের যে হিন্দুদের প্রতি যেটা হচ্ছে, এবং সেটা কিন্তু আমাদের কোনো দেশের লোক করেনি। একজন ভারতীয় এমপি রয়েছেন ওদের মেম্বার অফ পার্লামেন্টে, আরেকজন তিনি কিন্তু বিদেশি এবং ব্রিটিশ অধিবাসী। তিনি কিন্তু বলছেন যে বাংলাদেশের সাথে যোগাযোগ রাখতে এবং এই বিষয়টাকে যত তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে। সুতরাং আমি এটাও বলতে চাইছি যে আন্তর্জাতিক মহলে কিন্তু ভারতবর্ষ শুধু করছে না, এবং এই ভিডিও ফুটেজও রয়েছে, এটা ব্রিটিশ পার্লামেন্টের গতকালের প্রসিডিং দেখলেই আপনি বুঝতে পারবেন, যেখানে কিন্তু ওনারা বলেছেন। আর তাহলে কিছু তো হচ্ছে, আমি ধরে নিলাম আমাদের মিডিয়া ভুল বলছে, সেগুলোকে অ্যাটলিস্ট মোহাম্মদ ইউনূসের তো বন্ধ করা উচিত, কারণ উনি তো প্রাজ্ঞ মানুষ। তো ওনার কাছে তো আমরা আশা করতে পারি যে প্রাজ্ঞ মানুষটি অন্তত কিছু এই জায়গাতে আমাদের যে সম্প্রীতির জায়গা সেটা রাখতে পারে। কেউ চায় না বাংলাদেশের হিন্দুরা, আমি এমনও বলতে পারি, আমি আপনাকে বলতে পারি আমার সঙ্গে 5 জন 6 জনের কথা হয় প্রতিদিন, যারা হিন্দু আছে মুসলিমও আছে, হিন্দুরা আসতে চাইছে না এখানে। তারা বলছে এটা আমাদের বসত ভিটা, বাংলাদেশ আমাদের নিজেদের দেশ। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় যে এটা ভুল ধারণা যে হিন্দুদের আত্মা পড়ে আছে। এটা এরকম ঘটনা এনামুল দা তুমি শুনেছো, তোমাদের প্যানেলই আলোচনা হয়েছে, তাদের আত্মাটা বলে ভারতবর্ষে পড়ে আছে, এগুলো ভুল কথা। আর বন্যা নিয়ে যেটা বললেন,
মানে প্রিন্সিপাল সাহেব, বন্যার কারণটা এর আগের দিনে আমি বলে দিয়েছি যে যে একটা উঁচু অঞ্চলে, যে অঞ্চলে বন্যা হয় তারপর জল, ওখানে বৃক্ষছেদনের কারণ আছে, ডিফরেস্টেশন, তারপর নদীর যেটা হচ্ছে গভীরতা হ্রাস পাচ্ছে। বাংলাদেশের নদীগুলোর 54টি নদীর সঙ্গে ভারত এবং বাংলাদেশ কানেক্টেড। সুতরাং অনেকগুলো কারণ রয়েছে, শুধুমাত্র এটা মানে ভূতাত্ত্বিক কারণ, এটা কোনো রাজনৈতিক কারণ নেই। সুতরাং আমার মনে হয় যেটা প্রয়োজন এনামুল ভাই, রাজনৈতিক সদিচ্ছা দুটো দেশের প্রয়োজন। আমার তো আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা ক্লিপ দেখাবো। তো চলুন আমরা ক্লিপটাকে একটু দেখে আসি। এই ক্লিপের মধ্যে ভারতীয় উগ্রবাদীরা একটা কথা বলছে যে চট্টগ্রাম চাই, নোয়াখালী চাই, খুলনা চাই এবং কুমিল্লা চাই। মানে চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা এবং নোয়াখালী এইগুলাকে ভারতের অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ এইগুলাকে আমরা দখল করে নেব। তো হঠাৎ করে এই ভারতের এই বাংলাদেশ বিষয়ে এতটা মাথা ব্যথা হয়ে উঠলো কেন? ইসকন প্রবলেম? না, আমি যে ব্যাখ্যাটা আজকে দেব এই ব্যাখ্যাটা একটু মিলিয়ে নেবেন, দেখবেন যে ভারতের সাথে মিলে যাচ্ছে। ইসকন জাস্ট একটা উদাহরণ বা জাস্ট একটা ইস্যু। ইসকন নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই। মূল সমস্যা হচ্ছে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সুসম্পর্ক তৈরি হচ্ছে, এইটাই হচ্ছে ভারতের মূল মাথা ব্যথা। কারণ পাকিস্তানের সাথে যদি বাংলাদেশের সম্পর্ক মজবুত হয় তাহলে পরে ভারত কিন্তু অনেকটাই চাপে পড়ে যাবে। কারণ দীর্ঘদিন যাবৎ এই পাকিস্তান এবং ভারতের মধ্যে যে একটা দ্বন্দ্ব, এটা আজ থেকে না, বহুদিন থেকে কিন্তু হয়ে আসছে। এখন এই দ্বন্দ্বটা আরো বাড়বে যদি পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক সুসম্পর্ক হয়। কারণ বাংলাদেশ হচ্ছে ভারতের মধ্যে, তো বাংলাদেশ যেহেতু ভারতের পেটের মধ্যে, তো ভারতের পেটের মধ্যেই যদি পাকিস্তান বিষ ঢেলে দেয় তাহলে কিন্তু ভারতের কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে যাবে। আর এই কারণে ভারত এতটা বাংলাদেশ নিয়ে চিন্তিত, এতটা তাদের মাথা ব্যথা হয়ে গেছে যে কেন বাংলাদেশ পাকিস্তানের সাথে সুসম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। রিসেন্টলি আপনারা দেখেছেন যে পাকিস্তান থেকে একটি মাল বোঝাই এক জাহাজ কিন্তু এক কন্টেনার এসছে, বহুত মালামাল সেখানে। আপনি সেখানে কাপড়ের কথা বলেন, শিশু খাদ্যের কথা বলেন, তারপরে এই সিরামিক বলেন, মানে বিজনেস করার জন্য যে মেটেরিয়ালস গুলো দরকার, মানে আগে যেগুলো ভারত থেকে নেওয়া হতো সেইগুলো কিন্তু এখন পাকিস্তান বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে। এবং ওরা মনে করতেছে যে এই কন্টেনারের মধ্যে যদি কোনো অস্ত্র যদি তারা পাঠিয়ে দেয় এটা কিন্তু আমরা ধরতে পারবো না। এবং ভারতীয় অধিকাংশ গণমাধ্যম কিন্তু একটা রিপোর্ট বারবার তারা কিন্তু প্রকাশ করছে, টেলিকাস্ট করছে যে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটি সামরিক চুক্তি হতে যাচ্ছে এবং পাকিস্তান বাংলাদেশকে আপনার মিসাইল শাহিন-1 এই মিসাইলটি বাংলাদেশকে পাকিস্তান দিবে। এখন এইটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এইটা আমি জানি না, তবে ভারত থেকে দাবি করা হচ্ছে যে এই মিসাইলটা পাকিস্তান সরকার বাংলাদেশকে হ্যান্ড ওভার করবে। এখন এই মিসাইল মানে সত্যি সত্যি যদি এরকম কোনো চুক্তি হয়ে থাকে, বা তারা হয়তো এটা ধারণা করছে যে এখন হয়তো হয়নি কিন্তু ভবিষ্যতে যদি এই ধরনের চুক্তি হয়ে যায় তাহলে পরে বাংলাদেশের হাতে শাহিন-1 এই মিসাইলটা আসা মানে বুঝতে পারছেন যে ভারতের অবস্থা কি হবে। মারার দরকার নেই, কথা হচ্ছে যে দেখেন এই মিসাইলের রেঞ্জ, আপনি শাহিন-1 এই মিসাইলটা কিন্তু খুব বেশি দিন না, কয়েক বছর হয়তো বিগত বছরে এটা পাকিস্তান কিন্তু পরীক্ষা চালিয়েছে। পরীক্ষা চালানোর পরে এই মিসাইলের রেঞ্জ হচ্ছে 450 কিলোমিটার। আপনি যদি ঢাকা থেকে কলকাতার রেঞ্জ ধরেন, ঢাকা থেকে কলকাতা হচ্ছে 350 কিলোমিটার, তাহলে এই মিসাইলটা যদি ঢাকা থেকে আপনার কলকাতায় মারা হয়, কলকাতা শহরটাকে ধ্বংস করে দেওয়া যাবে ঢাকায় বসে। যুদ্ধ হবে না, এরকম মানে সংঘর্ষ হবে না। কিন্তু ভারতের প্রধান সমস্যা হচ্ছে বাঙালিরা ছিল নিরস্ত্র, বাংলাদেশের যে সামরিক বাহিনী তারা ছিল নিরস্ত্র, মানে শুধুমাত্র যে রাইফেলগুলো ইউজ করা হয় সেগুলাই আছে। কিন্তু এই যে বিধ্বংসী মিসাইল এইগুলা বাংলাদেশের হাতে যাওয়া মানে এটা ভারতের জন্য বিপদ। ওই যে বললাম, এই যে দেখেন যে উত্তর কোরিয়া এত আমেরিকাকে হুমকি ধামকি দেয়, কিসের কারণে? আমেরিকার পাশে তো অনেক দেশ আছে, ওইসব দেশ কিন্তু আমেরিকাকে হুমকি ধামকি কিছু দিতে পারে না। কিন্তু উত্তর কোরিয়ার এই কিম জং উন এই মালটা কিন্তু আমেরিকাকে অলওয়েজ হুমকি ধামকিতে রাখে, কারণ তার হাতে পারমাণবিক বোমা আছে। এই যে ভারতের দাদাগিরি বা তারা বাংলাদেশের উপরে যে একটা প্রভুত্ব বা একটা কর্তৃত্ব যে খাটাতে চায়, মানে কথা না শুনলে আমরা কিন্তু অনেক প্রভাবশালী বা আমরা কিন্তু ক্ষমতাধর একটি দেশ, এরকম একটা ভয়ভীতি দেখানোর চেষ্টা করে। এখন পাকিস্তান যদি বাংলাদেশের হাতে এই শাহিন-1 এই মিসাইলটি যদি দিয়ে দেয়, ভারত সবচেয়ে আশঙ্কা করছে কিন্তু এইটাই সবচেয়ে বেশি আশঙ্কা করছে যে অদূর ভবিষ্যতে পাকিস্তানের সাথে সম্পর্ক যদি বাংলাদেশের ভালো হয় এবং বাংলাদেশের সাথে যদি সামরিক চুক্তি পাকিস্তানের কখনো হয় এবং পাকিস্তান যদি এই শাহিন-1 এই মিসাইলটি বাংলাদেশকে হ্যান্ড ওভার করে তাহলে এটা ভারতের জন্য বিপদ। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কি বলতে চান, আপনাদের মতামত আসলে কি, আপনারা কি বলবেন? প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ভারত এখন কঠিন চিন্তায়
কঠিন ভাবনায় পড়ে গেছে, কঠিন বিপদের মধ্যে আছে বলতে পারেন আপনারা। তার কারণ পাকিস্তান বাংলাদেশের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে, বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়তে চাই। পাকিস্তান, চীন এবং রাশিয়া যদি বাংলাদেশের সাথে থাকে তাহলে অবশ্যই ভারতকে ভয় পেতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারত একে একে সবাইকে শত্রু বানিয়ে ফেলছে। তার বন্ধুরাষ্ট্র কাউকেই পাবেন না যারা মন থেকে ভারতের ভালো চায়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারত নিজেও চায় না কোনো দেশ উন্নত করুক বা উন্নতি করুক। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কোনো দেশ এগিয়ে যাক ভারত সেটা চায় না। ভারত সবসময় চায় তারা হুকুমদারি করবে, সবাই তাদের গোলাম থাকবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত জানাবেন। পাকিস্তানের তরফ থেকে যেই বার্তা দেওয়া হলো, পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক সুসম্পর্ক হওয়াটা কতটা জরুরি আপনারা মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।